স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক এডগার এলেন পো এর লেখা ছোট গল্প মৃত্যুর পরে। আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। লেডি লিজিয়ার সঙ্গে কবে, কিভাবে, কোথায় আমার প্রথম পরিচয় ঘটেছিল বিশ্বাস করুন আমার কিচ্ছু মনে নেই। তারপর অনেক বছর কেটে গেছে, অনেক কষ্ট পেয়েছি, স্মৃতি দুর্বল হয়ে গেছে, অথবা লিজিয়ার দুর্জেয় চরিত্রের সবটুকু আমি ধরতে পারিনি বলেই সব কথা মনে করতে অক্ষম। লিজিয়া, লিজিয়া, শুধুমাত্র এই নামটি মন্ত্রের মতো উচ্চারণ করলেই মনের চোখে ভেসে উঠে অতুলনীয় একটি রূপ, ইহলোকের মায়া যে অনেক আগেই কাটিয়েছে। লিখতে বসে মনে পড়ছে সে এসেছিল আমার বান্ধবী রূপে, তারপর বাগদান করে সহায় হয়েছিল আমার পড়াশোনায়, সবশেষে আমার হৃদয়মণি রূপে বরণ করেছিল আমাকে স্বামীত্বে। সব ভুলেছি, ভুলিনি কেবল লিজিয়ার অসামান্য রূপ, দীর্ঘাঙ্গী, কৃশকায়া, চলাফেরা করত হালকা চরণে, পড়ার ঘরে ঢুকত লঘু পায়ে, একদম ছায়ার মতো, টেরই পেতাম না। সঙ্গীতের মতো নরম মিষ্টি কণ্ঠে কথা বললে চমক ভাঙত আমার, রোমাঞ্চিত হতাম কাঁধের উপর মর্মর হস্তের স্পর্শে। লর্ড ভেরিলাম বলেছেন প্রকৃত রূপ চিনেও চেনা যায় না, সেই রূপের মধ্যে এমন অদ্ভুত কিছু থাকে যা আমাদের কাছে অজ্ঞাত, ব্যাখ্যার অতীত। লিজিয়ার মধ্যে আমি এই অজানা বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, কিন্তু খুঁজে পাইনি কেন সে এত শ্রীমতী। রূপ সম্বন্ধে আমাদের চিরকাল যে সংজ্ঞা, লিজিয়ার রূপ সেই বাঁধাধরা ফর্মুলায় পড়ে না। তবু সে এত অসামান্য কেন? নিখুঁত ললাট, হস্তিদন্ত শুভ্র দ্বারকাকের মতো কুচকুচে কালো এক রাশ ঢেউ খেলানো চুল, নাকের গড়ন হিব্রু সুন্দরীদেরও হার মানায়, সুচারু নাসারন্ধ্রে পরিস্ফুট স্বাধীন ইচ্ছা শক্তি, মিষ্টি মুখটি স্বর্গীয় সুধায় রমণীয়, ওষ্ঠের তুলনায় অধর ঈষৎ পুষ্ট, গালের টোল যেন নিজেই মুখর হতে চায়, হাসলেই দেবলোকের বিমল রশ্মি রেখায় যেন ঝলমল করে ওঠে পরিপাটি তাঁতের শাড়ি। সবচেয়ে আশ্চর্য ওর চোখ, ইতিহাস প্রসিদ্ধ ডাকসাইটে সুন্দরীদের নয়নের মতো নয়, কোনো তুলনায় চলে না। লর্ড ভেরুলাম সৌন্দর্য রহস্যের ব্যাখ্যা করতে যা বলেছেন, অজানা সেই রহস্য বুঝি বিধৃত ওর আকাশ সমান আখির মধ্যে। সাধারণ সুন্দরীদের চেয়ে বড় চোখ, উজ্জ্বল তারকার মতো প্রদীপ্ত, উত্তেজিত হলেই ভাস্বর হয়ে উঠে তুলনাহীন এই প্রত্যঙ্গ দুটি, বিচ্ছুরিত হয় অপার্থিব সৌন্দর্য। তখন তা বন্য তাতার সুন্দরীদের চোখের মতোই দুরন্ত, ঝলমলে। চোখের মণি দুটোয় কালো হীরের দীপ্তি, বড় বড় চক্ষুপল্লব, বঙ্কিম ভুরু দুটিও কুচকুচে কালো। অদ্ভুত সৌন্দর্যটা কিন্তু চোখের রং, দীপ্তি বা গঠন সুষময় নয়, এ রহস্য ওর চোখের চাহনিতে। কেন ওর চোখের ভাব এত রহস্যময়, এত মোহময়, কিছুতেই তল পাইনি। নিতল সেই চাহনি। আমার বিস্মিত দৃষ্টির সামনে দূর আকাশের যুগল নক্ষত্রের মতো অম্লান থেকেছে ওর সৌন্দর্যের আকর যুগল নয়ন। আমি পূজা করেছি সেই নক্ষত্র দুটিকে, জ্যোতির্বিদের মতো অন্বেষণ করেছি নক্ষত্রের স্বরূপ, কিন্তু ব্যর্থ হয়েছি। আশ্চর্য সুন্দর রহস্যময় এই নক্ষত্রসম চোখ দুটির দ্বিতীয় কিন্তু ক্রমে ক্রমে ম্লান হইল, অসুস্থ হল লিজিয়া। বন্য চোখ দুটিতে আর সেই আভা ফুটল না, বিশীর্ণ আঙ্গুলগুলি মোমের আঙ্গুলের মতো রক্তহীন হয়ে এলো, সামান্যতম আবেগেই স্পষ্ট হল শুভ্র ললাটের নীল শিরা। বেশ বুঝলাম সময় ফুরিয়ে আসছে লিজিয়ার, ওকে মরতেই হবে। আমি প্রাণপণে লড়তে লাগলাম নিজের মনের সঙ্গে, লড়তে লাগলো লিজিয়াও। জীবনের প্রতি অসীম মায়া
জাগতিক সংসারের প্রতি প্রচণ্ড আকর্ষণ, বেঁচে থাকার অত্যাধিক বাসনা বিমূর্ত হলো ওর মৃদু কণ্ঠস্বরে। ওর সেই অবস্থায় সান্ত্বনার কোনো ভাষা আমি খুঁজে পাইনি। লিজিয়া আমাকে ভালোবাসত। ওর ভালোবাসার গভীরতা সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করেছি ওর চিরবিদায়ের পর। মৃত্যুর আগে ধীর স্থির নয়নে আমার পানে চেয়ে মৃদুস্বরে ও আমাকে প্রেমের অমৃত বচনে শুনিয়েছিল। বলেছিল সেই কবিতা আবৃত্তি করবে। আমি অবরুদ্ধ আবেগে শুনিয়েছিলাম ওর স্বরচিত কবিতা। কবিতা শেষ হলো। অতীক্ষ্ণ চিৎকার করে শটান বিছানায় দাঁড়িয়ে উঠল লিজিয়া। মৃত্যু পথযাত্রীর এত আবেগ সইবে কেন? নিঃশেষিত হয়ে লুটিয়ে পড়িল শয্যায়। শেষ নিঃশ্বাস যখন পড়ছে তখন শুনলাম বাতাসের সুরে ওর আত্মা যেন বিড়বিড় করছে। আমি কান পেতে শুনলাম ল্যান্ডভিলের সেই অমর কথা, ইচ্ছার মৃত্যু নেই, ঈশ্বর স্বয়ং একটা মহান ইচ্ছা। মানুষ দেবলোকে যেতে চায় না, মরার পরেও না, আপন ইচ্ছা শক্তি যতক্ষণ না দুর্বল হচ্ছে। এই তার শেষ কথা ছিল। এরপর মারা গেল লিজিয়া। শোকে দুঃখে আছড়ে পড়লাম আমি। নিঃসঙ্গ পুরীতে থাকতে পারলাম না আর। ঐশ্বর্য বলতে যা বোঝায় আমার তার অভাব ছিল না। নশ্বর মানুষ যে সম্পদ কল্পনাও করতে পারে না আমার তা ছিল। সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল লিজিয়াকে বিয়ে করার পরই। তাই মাস কয়েক পরে ঘর ছাড়া দিক হারা হয়ে দেশ ভ্রমণের পর একটা পুরনো মঠ কিনলাম, সেই ইংল্যান্ডের মাটিতে। বিষাদাচ্ছন্ন মঠ। আসবাবপত্রে অনেক স্মৃতি, অনেক ব্যথা, অনেক ইতিহাস বিজড়িত। আমার নিঃসঙ্গ শোক বিধুর মনের উপযোগী পরিবেশ। ভাঙা মঠের বাইরেরটা ভাঙাই রইল, মেরামত করলাম না, কিন্তু ভেতরটা সাজালাম রুচি সুন্দরভাবে দামি দামি জিনিস দিয়ে। আমার তখন মাথা ঠিক নেই। ছেলে মানুষের উন্মাদনায় পেয়ে বসেছিল আমাকে। মহার্ঘ আসবাবপত্র দিয়ে ঘরসজ্জা আমার চিরকালের বাতিক। নিরালা অঞ্চলে সেই ভাঙা মঠের অভ্যন্তরে তাই নিয়ে এলাম স্বর্ণখচিত গালিচা, মিশরীয় কারুকার্য, জমকালো পর্দা। শোকাচ্ছন্ন হয়েও আফিমের ঘোরে আমি দিন কয়েক মত্ত রইলাম গৃহসজ্জা নিয়ে। তারপর একদিন শুভ্রকেশী নীলনয়না লেডি রোয়ানাকে বধূবেশে নিয়ে এলাম সেই বাসভবনে, অবিস্মরণীয় লিজিয়ার শূন্য সেই সিংহাসনে বসাতে। কনে বউয়ের জন্য যে ঘরটা সাজিয়েছিলাম তার বর্ণনা দিচ্ছি এবার। ঘরটা মঠের শীর্ষদেশে বুরুজের তলায়, 5 কোণা ঘর। দক্ষিণ দিকের দেওয়াল জোড়া একটা জানালা। ভেনিস থেকে আমদানি করা প্রকাণ্ড একখানা রঙিন কাঁচ বসানো ছিল সেই জানালায়। সূর্যালোক অথবা চন্দ্রকিরণ সেই কাঁচের মধ্যে দিয়ে ভৌতিক প্রজ্ঞা দিয়ে লুটিয়ে পড়ে ঘরের আসবাবপত্রে। বিশাল জানলার উপরে একটা প্রাচীন আঙ্গুরলতা শ্যাওলা ধরা বুরুজ বেয়ে উঠে গিয়েছে উপরে। ওক কাঠের কড়িকাঠ অনেক উঁচু, খিলানের আকারে নির্মিত। কাঠের গায়ে বহু পুরনো কিম্ভূত কিমাকার আধা গথিক কারুকাজ। বিষণ্ণ কড়িকাঠের মাঝখানে খিলান থেকে সোনার চেনে ঝুলত একটা সোনার ধনুচি। সারাসেনিক প্যাটার্নে তৈরি গন্ধপাত্র, সর্পিল রেখায় অবিরাম বর্ণচিত্র, অগ্নিশিখা লিলিহ রসনা মেলে ধরত কারুকার্য পরিবৃত রন্ধ্রপথে। বেশ কয়েকটা তুর্কি পালঙ্ক আর সোনালি সামাদান সাজানো রয়েছে ঘরের নানা স্থানে। ভারতবর্ষ থেকে আনিয়েছিলাম নিরেট আবলুস কাঠের নির্মিত নতুন বউয়ের আরাম কেদারা। মাথার উপর ছত্রাকার চন্দ্রাতপ। 5 কোণে বসানো 5টা সমাধি সিন্ধুক, ঘন কালো অগ্নেয় শিলা খুদে তৈরি। ডালার উপর সুপ্রাচীন ভাস্কর্য। সিন্ধুকগুলি সংগ্রহ করেছি রাজরাজরার সমাধি মন্দির থেকে। সবচেয়ে জবর ফ্যান্টাসি কিন্তু দেয়ালে জোড়া পর্দায়। দানবিক দেয়ালের উপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে মহার্ঘ বস্ত্রবরণ, যা গালিচার মতো পুরু, তুর্কি পালঙ্কের চাদরের মতো চিত্র বিচিত্র, জানলার পর্দার মতো জমকালো।
সোনার কাপড় দিয়ে তৈরি এই বস্ত্রবরণের দাম শুনলে স্তম্ভিত হতে হবে। কুচকুচে কালো কাপড়ের উপর স্বর্ণচিত্র, ব্যাস 1 ফুট, সমান ব্যবধানে আরব্য ইমারতের উদ্ভট নকশা। ঘরের মধ্যে ঢুকলে প্রথমেই নকশাগুলোকে আরব্য দেশীয় মনে হবে, আরও এগোলে নকশার চেহারা পাল্টে যাবে, যেন বিরাটকায় দানব দল কিম্ভূত কিমাকার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। পায়ে পায়ে ঘরের মাঝে এলে দানব দলও অদৃশ্য হবে রোমাঞ্চকর পর্দার বুক থেকে। তখন ডাইনে বায়ে সামনে পেছনে কেবল তুলবে কুসংস্কারের ছায়ামূর্তি। অন্তহীন বিদঘুটে মূর্তিগুলোকে মনে হবে মুখ ঢাকা সন্ন্যাসীর দল, নির্নিমেষে নিরীক্ষণ করছে ঘরের প্রাণীদের। কৃত্রিম উপায় হওয়া চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে পর্দার পেছনে, তাতে বৃদ্ধি পেয়েছে গা শিউরানো অনুভূতি। হাওয়ায় অবিরাম দুলতে থাকা ভারী পর্দা অলিক কাহিনীর বিচিত্র অপচ্ছায়ার মতো মঠবাসীদের কল্পিত আকারগুলিকে মনে হয় সজীব। গায়ে রোমাঞ্চ জাগে সেই দৃশ্য দেখলে, শিরশির করে ওঠে শির দাঁড়া। বিয়ের প্রথম মাসটা এহেন ঘরেই কাটল। খুব একটা অশান্তি হলো না। নতুন বউ আমার থমথমে মুখ দেখে ভয় পেত, আমার আত্মনির্মগ্ন রূপ দেখে দূরে সরে যেত। আমাকে সে ভালোবাসতে পারেনি, তাতে অবশ্য আমি খুশি হয়েছি। নিজের মনের অতলে ডুব দিয়ে দিনরাত ধ্যান করতাম লিজিয়াকে, যে লিজিয়া আর কোনোদিন ফিরে আসবে না। চিরবিদায় নিয়েছে বলেই তার রূপ আমার মধ্যে আরো স্পষ্ট হয়ে উঠছিল। তার প্রতি আমার আকর্ষণ আরো বৃদ্ধি পাচ্ছিল। আমার আফিমের নেশা ছিল। নেশার ঘরে স্বপ্নে দেখতাম লিজিয়াকে, কল্পনা করতাম, আহারে আবার যদি ওকে ফিরিয়ে আনা যেত এই মাটির পৃথিবীতে। বিয়ের দ্বিতীয় মাসে হঠাৎ অসুস্থ হল লেডি রোয়েনা। রোগ মুক্তি ঘটতে সময় লাগলো। ব্যাধির প্রকোপেই বোধহয় প্রায় অনুযোগ করত ঘরের মধ্যে অদ্ভুত পদশব্দের, যেন ছায়া নড়ছে, অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছে। চোখের ভুল আর কানের ভুল বলে উড়িয়ে দিতাম আমি। স্নায়ু দুর্বল হলে এই রকম ইন্দ্রজাল অনুভব করে অনেকেই। এরপর বেশ কিছুদিন পরে আস্তে আস্তে ভালো হয়ে উঠল রোয়েনা, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও শয্যাশায়ী হলো। এবার কিন্তু রোগ সারাবার লক্ষণ দেখা গেল না। ভয় পেলাম ওর অবস্থা দেখে। শুকিয়ে যেতে লাগলো দিনের পর দিন, যেন মিশে গেল বিছানার সাথে। ডাক্তারও ধরতে পারল না অসুখটা কি। মাঝে মাঝে ছেড়ে যায়, আবার এসে তেড়ে ধরে। ক্রমশ কমে আসতে লাগলো প্রাণশক্তি, বৃদ্ধি পেল স্নায়বিক বিকার। সেই অপচ্ছায়ার নড়াচড়া নাকি আবারও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে অদ্ভুত শব্দ। দেয়াল জোড়া ফ্যান্টাস্টিক পর্দার আড়াল থেকে এই শব্দ শোনা যায়, সাথে করে ছায়ামূর্তি মিলিয়ে যায় পর্দার বুকে। একদিন রাতে ওর এই অস্বস্তির কথা নিয়ে আমাকে আরো চেপে ধরল রোয়েনা। ঘুমিয়ে ঘুমিয়ে চমকে উঠছিল। আমি উদ্বিগ্ন চোখে দেখছিলাম বিষীণ মুখের ভাব তরঙ্গ। পালঙ্কের পাশে রাখা আবলুস কাঠের কেদারায় বসেছিলাম আমি। ঘুম ভাঙল রোয়েনার। কনুইয়ের ওপর ভর দিয়ে বসল। শব্দটা নাকি আবার শোনা যাচ্ছে। আমি কিন্তু কিচ্ছু শুনলাম না। বললাম, অপচ্ছায়াকে আবার দেখা যাচ্ছে? আমি কিন্তু কাউকে দেখলাম না। হাওয়ায় পর্দা দুলছিল। ভাবলাম ওকে বুঝিয়ে বলি। প্রায় অশ্রুত নিঃশ্বাসের শব্দ পর্দার খসখসানি ছাড়া আর কিছু নয়। পর্দার বিদঘুটে মূর্তিগুলো দুলে দুলে উঠছে বলেই মনে হচ্ছে কে যেন সরে যাচ্ছে পর্দার আড়ালে। রোয়েনার মুখ কিন্তু নিরক্ত হয়ে গিয়েছিল। বুঝিয়ে ওর ভয় কাটাতে পারবো না। মানুষ মরে গেলে মুখে যেরকম সাদা হয়ে যায়, রোয়েনার মুখের অবস্থা তখন তাই। মনে হলো এই বুঝি জ্ঞান হারাবে। কাছাকাছি চাকর বাকরও নেই যে ডাকবো। মনে পড়ল হঠাৎ দরকারের জন্য ঘরের মধ্যেই 1 বোতল সুরা রেখে গিয়েছিলেন ডাক্তার। তাই দৌড়ে গেলাম ঘরের অপর প্রান্তে, সুরার আধার আনতে। মাথার উপর ঝুলন্ত সোনার গন্ধপত্রের তলা দিয়ে যাওয়ার সময় একই সময় দুটো বিচিত্র অনুভূতির সাড়া জাগিয়ে গেল আমার লোমকূপে। স্পষ্ট মনে হলো কে যেন আলতো করে আমার গা ঘষ্টে সরে গেল। সঙ্গে সঙ্গে দেখলাম ধনুচির তলায় আলোক বলয়ের মধ্যে স্বর্গের পরীর মতো একটা আবছা অস্পষ্ট
ছায়ার ছায়া যদি কিছু থাকে, দ্যুতিময় সেই ছায়াটা যেন ঠিক তাই। কিন্তু আমি নিজে তখন আফিমের ঘরে, তাই এসব কথা রোয়েনাকে না বলাই সমীচীন মনে করলাম। মদিরা পাত্র এনে পেয়ালায় ঢেলে তুলে ধরলাম ওর ঠোঁটের কাছে। তখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে রোয়েনা। মদিরা পেয়ালা আমার হাত থেকে নিয়ে ধরল নিজের ঠোঁটের কাছে। আমি বসলাম অবলুস কাঠের আরাম কেদারায়, চোখ রইল কিন্তু রোয়েনার উপরে। ঠিক এই সময়ে আমার সর্বসত্তা দিয়ে অনুভব করলাম আবার সেই মায়া স্পর্শ। স্পষ্ট শুনতে পেলাম কে যেন লঘু চরণে হেঁটে এলো কার্পেটের উপর দিয়ে, এগিয়ে গেল কেদারার ঠিক পাশ দিয়ে। ঠিক তখনই পেয়ালাটা উঁচু করে ধরেছে রোয়েনা। আমার চোখের ভুল কিনা জানি না, কিন্তু বেশ দেখলাম যেন শূন্য মার্গের কোনো নির্ঝরিণী উৎস থেকে সহসা আবির্ভূত হলো 4-5টা টলটলে চূর্ণির মতো অত্যুজ্জ্বল তরল বিন্দু এবং টপ টপ করে খসে পড়ল পেয়ালার চূড়ায়। রোয়েনা কিন্তু কিছু দেখল না। এক চুমুকে পাত্র নিঃশেষ করে ফিরিয়ে দিল আমার হাতে। আমি ভাবলাম যা দেখছি তা আফিমের প্রভাবে দেখছি। রাত্রি নিশীথে আতঙ্কিত স্ত্রীকে সামনে রেখে নিজে ইন্দ্রজাল দর্শন করছি। একটা ব্যাপার কিন্তু আমার মনের গোপন করতে পারলাম না। রুবির ফোঁটা সুরার মধ্যে ঝরে পড়ার পর থেকেই আরো খারাপ হলো স্ত্রীর শরীর। তৃতীয় রাত্রে দাসীরা তাকে কবরে শোয়ার পোশাক পরিয়ে দিল। চতুর্থ রাত্রে তার চাদর ঢাকা প্রাণহীন দেহ সামনে নিয়ে পাথরের মতো বসে রইলাম আমি। ফ্যান্টাস্টিক সেই কক্ষে অনেক উদ্ভট দৃশ্য যেন আফিমের ঘোরে ছায়ার মতো কল্পনায় ভেসে গেল। ঘরের 5 কোণে রাখা 5টি সুবাধারের পানে চাইলাম অশান্ত চোখে। দেখলাম দুরন্ত পর্দার গায়ে কিম্ভূত কিমাকার মূর্তিগুলোর নড়াচড়া। মাথার উপরে ধুনুচি ঘিরে সর্পিল আগুনের কুণ্ডলী। সেখান থেকে দৃষ্টি নেমে এলো তলায় মেঝের উপরে। দুরাত আগে যেখানে দেখেছিলাম অপার্থিব এক জ্যোতির্ময় ছায়ার অস্পষ্ট আদল, কিন্তু এখন সেই স্থানটা শূন্য। এতক্ষণ নিরুদ্ধ নিঃশ্বাসে দেখছিলাম, এবার স্বচ্ছন্দ হয়ে এলো শ্বাস প্রশ্বাস। সহজভাবে তাকালাম শয্যার শায়িত পাণ্ডুর আড়ষ্ট দেহের পানে। সঙ্গে সঙ্গে লিজিয়ার স্মৃতি ভিড় করে এলো আমার মনে। মনে পড়ল এমনিভাবে আর এক রাত তার প্রাণহীন দেহ সামনে নিয়ে নিথরভাবে বসে থেকেছি আমি। মনে পড়ল হাজার হাজার মিষ্টি মধুর বেদনাবিধুর ঘটনা। এরপর রাত বয়ে চলল। স্মৃতিভাণ্ডারে তন্ময় হয়ে গেলাম আমি। লিজিয়ার ধ্যানে বিশ্ব সংসার বিস্তৃত হলাম। এরপর মাঝরাত নাগাদ একটা চাপা রস্য মধুর কিন্তু স্পষ্ট ফোপানের শব্দে সম্বিত ফিরে পেলাম। সমস্ত সত্তা দিয়ে অনুভব করলাম শব্দটা এসেছে অবলুস কেদারা থেকে। কুসংস্কারের আতঙ্ক পেয়ে বসল আমায়। উৎকর্ণ হয়ে রইলাম, কিন্তু মৃত্যু কেদারার থেকে আর কেউ ফুঁপিয়ে উঠল না। আড়ষ্ট হয়ে চাইলাম নিষ্প্রাণ দেহের পানে, কিন্তু নিষ্পন্দ দেহে সামান্যতম চাঞ্চল্যও দেখতে পেলাম না। কিন্তু আমার ভুল হয়নি। যতক্ষণই হোক না কেন ফোপানের শব্দ আমি ঠিকই শুনেছি বলেই ধ্যান থেকে জেগে উঠেছি। তাই মনটা শক্ত করে নিমেষহীন চোখে চেয়ে রইলাম মৃতা স্ত্রীর পানে। এরপর অনেকগুলো মিনিট কাটল বিনা ঘটনায়। তারপর শুরু হলো আর এক অলৌকিক রহস্যের খেলা। ধীরে ধীরে রক্তিম হয়ে এলো 2 কাল। খুব আবঝা হলেও রক্ত ভাঙার চোখ এড়ালো না আমার। সেই সঙ্গে দেখলাম রক্তের খেলা বসে যাওয়া চোখের পাতায়। হাত পা অবশ হয়ে এলো আমার সেই অসম্ভব দৃশ্য দেখে। মনে হলো এই বুঝি স্তব্ধ হয়ে যাবে হৃৎপিণ্ড। তীব্র কর্তব্যবোধ শেষ পর্যন্ত মাথাচাড়া দিয়ে উঠল মনের মধ্যে। বেশ বুঝলাম রোয়েনা মারা যায়নি। এখনই কিছু উপাসনার দরকার, কিন্তু চাকর বাকরেরা থাকে মঠের প্রত্যন্ত অঞ্চলে। আমার ডাক সেই পর্যন্ত পৌঁছাবে না। উঠে গিয়েও তাদের ডেকে আনার সাহস পেলাম না। তাই একাই সূক্ষ্মদেহী রোহেনার আত্মাকে আহ্বান জানালাম। সে তো এখনো যায়নি, আছে আমার কাছেই।
তাই আকুল আহ্বান জানালাম দেহপিঞ্জরে ফিরে আসতে। কিন্তু দেখতে দেখতেই রক্তনভা মিলিয়ে গেল চোখের পাতা আর গালের চামড়া থেকে। আবার মৃত্যুর ভয়াবহতা প্রকট হলো চোখে মুখে। আবারও মার্বেল সাদা হয়ে গেল মুখখানা। মরার ঠোঁটের মতো দাঁতের উপর চেপে বসল নিরক্ত অধরষ্ট। তুহিন কঠিন দেহের পানে চেয়ে থাকতে থাকতে কেঁপে উঠলাম থরথর করে। এলিয়ে পড়লাম কেদারায় এবং আবার তন্ময় হয়ে গেলাম লিজিয়ার কামনাতপ্ত স্মৃতি জাগরণে। 1 ঘন্টা পর আবার অস্পষ্ট শব্দ শুনলাম। শয্যার দিক থেকে এলো শব্দটা। নিঃসীম আতঙ্কে উৎকর্ণ হয়ে রইলাম। এবার আমার আর ভুল হলো না। স্পষ্ট শুনলাম কে যেন পাঁজর খালি করা দীর্ঘশ্বাস ফেলছে। ধেয়ে গেলাম মরার পাশে। দেখলাম, আমি স্পষ্ট দেখলাম ঠোঁটটা থির থির করে কাঁপছে। কিন্তু 1 মিনিট পরে শিথিল হয়ে গেল অধরষ্ঠ। ফাঁক দিয়ে দেখা গেল মুক্তা দাঁতের ঝকঝকে শাড়ি। এবার আতঙ্কে চোখ আমার ঝাপসা হয়ে এলো। ভাবনা এলোমেলো হয়ে গেল। অতি কষ্টে সিধে রাখলাম নিজেকে। কর্তব্য করতেই হবে, ভয় পেলে তো চলবে না। এবার প্রাণের ম্লান একটা আভা প্রকাশ পেল ললাটে, গালে, গলায়। উষ্ণতায় আচ্ছন্ন হলো সারা দেহ, এমনকি মৃদু মৃদু স্পন্দিত হলো বক্ষদেশ। রোয়ানা বেঁচে আছে, বেঁচে আছে, লেডি রোয়ানা বেঁচে আছে। দ্বিগুণ উৎসাহে ওকে পুরোপুরি সজীব করার জন্য হাত পা রগ ঘষতে লাগলাম। ডাক্তারি জানি না, আনাড়ির মতো করেই করে গেলাম। কিন্তু বৃথা হলো আমার সমস্ত চেষ্টা। আচম্বিতে অদৃশ্য হলো রক্তিমাভা, স্তব্ধ হলো বক্ষস্পন্দন, দাঁতের উপর আড়স্য হয়ে গেল অধরষ্ঠ। মুহূর্তের মধ্যে আবার মরার মতো কঠিন শীতল বিভৎস হয়ে উঠল দেহের প্রতিটা রেখা। সমাধি মন্দির ছাড়া অন্যত্র যার স্থান নেই। আবার আমি নিমগ্ন হলাম লিজিয়ার ধ্যানে। আবার ফোপানি শুনলাম আপ্লুত শয্যার দিক থেকে। রাত তখন ফুরিয়ে এসেছে। আগের চাইতেও স্পষ্টভাবে নড়ে উঠল নিষ্প্রাণ দেহটা। কিন্তু আমি নড়লাম না। উদ্গত আবেগের টুঁটি চেপে ধরে অতি কষ্টে বসে রইলাম কেদারায়। আগের মতোই রক্তের ছোঁয়া লাগলো কপলে, কপালে। উষ্ণতায় চঞ্চল হলো সারা দেহ, স্পন্দিত হলো বক্ষদেশ, কম্পিত হলো চক্ষু পল্লব। তবুও আমি নড়লাম না। রোয়েনার অঙ্গে তখনও কফিনের সাজ, ব্যান্ডেজ এবং অন্যান্য বস্ত্র। কফিন শয্যা না থাকলে রোয়ানাকে জীবন্তই বলা যেত। কিন্তু অচিরেই আমার মনের সমস্ত দ্বন্দ্ব ঘুচিয়ে বিছানা ছেড়ে নেমে এলো দেহটা। স্খলিত চরণে টলতে টলতে দুহাত সামনে বাড়িয়ে যেন স্বপ্নের ঘোরে ঘরের মধ্যে ঠিক মাঝখানে এসে পৌঁছালো চাদর মোড়া নারী মূর্তি। তবু আমি নড়লাম না, শিউরে উঠলাম না, কারণ অনেকগুলো অবর্ণনীয় কল্পনার যুগপত আছড়ে পড়ল আমার মস্তিষ্কের গগনে। চলমান মূর্তির চালচলন, দাঁড়ানোর ভঙ্গিমা অসাড় করে দিল আমার মগজকে। আমি পাথর হয়ে গেলাম। এক চুলও না নড়ে বিস্ফোরিত চোখে চেয়ে রইলাম প্রেম মূর্তির পানে। কে এই শরীরের রহস্য? রোয়েনা? কিন্তু এই সন্দেহ কেন আসছে মাথায়? শুভ্রকেশী নীল নয়না রোয়েনা নয় আগুয়ান এই মূর্তিটি। এমন উদ্ভট ধারণা কেন পীড়িত করছে আমার মস্তিষ্ককে? মুখের উপর ব্যান্ডেজের পটি আছে ঠিকই, কিন্তু সঘন নিঃশ্বাসে প্রাণময় ও মুখ লেডি রোয়েনা না হয়ে অন্য হতে যাবেই বা কেন? রক্তিময় কপল তো রোয়েনারই। জীবনের মধ্যাহ্নে প্রাণ সূর্যের আলোকে ছিল ঠিক যেভাবে, ঠিক সেইভাবেই গোলাপি ও গাল রোয়েনাকে ছাড়া আর কারো হতে পারে না। ওই চিবুক, ওই টোলও নিশ্চয়ই রোয়েনার। কিন্তু কিন্তু অসুখে ভুগে কি মাথায় লম্বা হয়ে গিয়েছে রোয়েনা? একই উন্মত্ত চিন্তা পেয়ে বসেছে আমাকে। ক্ষিপ্তের মতো থেয়ে গেলাম, ছিটকে পড়লাম তার পায়ের উপর। আমার ছোঁয়া পেতেই মাথা থেকে কদর্য কফিনের শয্যা খুলে ফেলে দিল সে। ব্যান্ডেজের আড়াল থেকে মেঘের মতো পিঠের উপর ছড়িয়ে পড়ল এক রাশ চুল। সেই চুল মধ্যরাতের তারকাকে টানার চেয়েও কুচকুচে কালো। তারপর
ধীরে ধীরে চোখ মেলে তাকালো শরীরী রহস্য। বুক ফাটা হাহাকার করে উঠলাম আমি। এবার চিনেছি আমি তোমায়। কৃষ্ণকালো বড় বড় এই চোখ যে আমার হারিয়ে যাওয়া প্রেয়সী লেডি লিজিয়ার। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতা ভরা কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।